শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ প্রথম ক্লাস তোমাদের, এবং প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে পাঠ শুরু করছি। আজকের পাঠের আলোচ্য বিষয় পৌরনীতি উৎসসনের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচ্য বিষয় হবে পৌরনীতি সংজ্ঞা। আসো আমরা পাঠে প্রবেশ করি। নিচের ছবিগুলি লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? একটি মানচিত্র দেখা যাচ্ছে। এটি হলো গ্রিসের মানচিত্র। এখন দেখতে পাচ্ছ বাংলাদেশের মানচিত্র, ইন্ডিয়ার মানচিত্র। এই মানচিত্রগুলো দিয়ে বিভিন্ন দেশ বা রাষ্ট্রকে বোঝাচ্ছে, কিন্তু বর্তমানে যেটাকে রাষ্ট্র বলি সে রাষ্ট্র পূর্বে এ ধরনের ছিল না, তখন ছিল নগর রাষ্ট্র। আমরা এই পৌরনীতি থেকে রাষ্ট্র নগর রাষ্ট্রের সঙ্গে জানতে পারবো, এবং পৌরনীতির যে সূত্রপাত তা হয়েছে সেই প্রাচীন গ্রিসে। আমরা আজকে পাঠ থেকে পৌরনীতির শব্দগত অর্থ জানতে পারবো এবং সংজ্ঞা বলতে পারবো। পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে, যার অর্থ নাগরিক ও নগর রাষ্ট্র। আমরা পূর্বে তোমাদের দেখিয়েছিলাম গ্রিসের মধ্যে তোমরা খেয়াল করলে দেখতে পাবে সেখানে অ্যাথেন্স, স্পার্টা এই ধরনের অনেকগুলি এলাকা আছে যেগুলো নগর রাষ্ট্র রূপে চিহ্নিত ছিল। প্রাচীনকালে সেই নগর রাষ্ট্রের যারা বসবাস করত তাদের সকলকে নাগরিক বলা হতো না, সেখানে নাগরিকত্বের পরিধি ছিল সীমিত। পৌরনীতির এই শব্দটি মূলত সে নাগরিক ও নগররাষ্ট্রকে ইঙ্গিত করছে। শব্দগত অর্থে তাই সিভিক্স বা পৌরনীতি বলতে আমরা নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান হিসেবে চিহ্নিত করতে পারি। সংস্কৃত ভাষায় নগরকে মূলত পুর বা পুরী, এবং নগরের অধিবাসীকে বলা হতো পুরবাসী। তোমরা পুরবাসী দেখতে পাচ্ছ। এই জন্যই নগর জীবনের অপর নাম হলো পৌরজীবন বা নাগরিক সম্পৃক্ত বিদ্যা, যার নাম হলো পৌরনীতি। প্রাচীন গ্রীসে আমরা আগে বলেছি একটি নগর ছিল, একটি নগর রাষ্ট্র ছিল, বা একটি নগর ছিল একটি রাষ্ট্র। গ্রিসের আমি আগে বলেছি অ্যাথেন্স, স্পার্টা, যে তোমরা ছবিতে খেয়াল করেছ, এই নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত। নগর রাষ্ট্রের সকল সদস্যকে তখন নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রের মধ্যে শুধু যারা রাজনৈতিক অধিকার ভোগ করত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো পৌরনীতিতে। সুতরাং আমরা শব্দগত অর্থে পৌরনীতি অর্থ ছিল অনেকটা সীমিত ও সংকীর্ণ, কিন্তু বর্তমানে পৌরনীতির সেই শব্দগত অর্থ, শুধু শব্দগত অর্থ যেটা আছে সেটা আলোচনা করা হয় না। কেননা আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের নয়, এগুলোর এখন জাতি রাষ্ট্র বা ন্যাশন স্টেট। এই রাষ্ট্রগুলো আয়তন যেমন বিশাল, জনসংখ্যা তেমনি বিপুল। আধুনিক জাতি রাষ্ট্রে নাগরিকের ধারণাও পরিবর্তিত হয়েছে। এখন নাগরিকদের জীবন ও কার্যাবলী বহুমুখী ও জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ
কার্যাবলী, তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো আধুনিক কালে সিভিক্স বা পৌরনীতি। শিক্ষার্থী, আমরা উপরে বিভিন্ন সংজ্ঞা অর্থাৎ শব্দগত অর্থ দিক থেকে পরিণতিকে জানতে পারলাম। এখন বিভিন্ন চিন্তাবিদের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা খেয়াল করো, আমি প্রথম বলবো এফ.আই. গ্লাউড। উনি কি বলেছেন? উনি বলেছেন civics is the study of institution, habits, activities, spirit by means of which a man or woman may fulfill the duties and receive benefits of membership in a political community. অর্থাৎ বাংলা যদি বলি, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নী হচ্ছে পৌরনীতি। E.M. হোয়াইট তিনি বলেছেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। E.M. হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরো বলেছেন civics is the branch of human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human. ওয়েবার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পাবো পরিণতির সংজ্ঞা যে বলা হয়েছে, পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। শিক্ষার্থীরা, আমরা পৌরনীতির শব্দগত অর্থ এবং বিভিন্ন চিন্তাবিদের সংজ্ঞা আলোচনা করলাম। আমরা এখন উপরের সংজ্ঞাগুলো আলোচনা করে আমরা এর মূল্যায়ন যদি করি, তাহলে পৌরনীতির সম্পর্কে আমরা এর অর্থ জানতে পারবো, আমরা যেটা এই চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন মূলত এমন একটি বিজ্ঞান যার মূল আলোচ্য বিষয় হল নাগরিক এবং নগর রাষ্ট্র। নাগরিক ও নগর রাষ্ট্র মধ্যে নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, নাগরিকের বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ ও আন্তর্জাতিক রূপ। অর্থাৎ পৌরনীতি নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অধিকার, কর্তব্য নিয়ে আলোচনা করে। অন্যদিকে নগর রাষ্ট্র, পৌরনীতি সেই নগর রাষ্ট্র, প্রাচীনকালে যেটা অ্যাথেন্স স্পার্টায় ছিল সেই নগর রাষ্ট্র এবং আধুনিক রাষ্ট্র এবং সর্বোপরি বিশ্ব মানবতা নিয়েও আলোচনা করে। এক অর্থে পৌরনীতি হলো সেই বিজ্ঞান যা নাগরিক, নগর রাষ্ট্র, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বিশ্ব মানবতা, নাগরিকের অধিকার ও কর্তব্য সর্ব বিষয় নিয়ে আলোচনা করে। এক অর্থে পৌরনীতিকে বলা যায় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ থেকে যে পৌরনীতির সংজ্ঞা ও বিষয় সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। কাজে তোমরা বাসায় পৌরনীতির সংজ্ঞা পড়বে ও লিখবে। তোমরা জেনে থাকবে যে পৌরনীতিতে প্রশ্ন নৈর্ভিত্তিক থাকে এবং সৃজনশীল প্রশ্ন থাকে। কাজে এই পাঠ যদি তোমরা বাসায় মুখস্থ করো তাহলে তোমরা অবজেক্টিভ বা নৈর্ভিত্তিক প্রশ্নগুলোর উত্তরও দিতে পারবে এবং বিভিন্ন সৃজনশীল প্রশ্ন যখন থাকবে সেখানে উদ্দীপক দিয়ে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো খেয়াল করলে তার উত্তর এইগুলোর আলোকে তোমরা দিতে পারবে। আজকে আমরা আর আলোচনা করব না, আগামী পাঠে আবার তোমাদের দেখা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।